দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি প্লাবন রহমান। আমাদের সঙ্গে 4 জন অতিথি আছে। শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোশতাক হোসেন, যিনি উপদেষ্টা আইডিসিআর। আমাদের সঙ্গে আছেন ডাক্তার আব্দুল আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আমাদের সঙ্গে আছেন ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া চট্টগ্রাম থেকে, যিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, একই সঙ্গে চিকিৎসক। আমাদের সঙ্গে আছেন নুরুল ইসলাম হাসিব, যিনি বিশেষ প্রতিবেদক বাংলাদেশ পোস্ট। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই নিয়মিত আয়োজনে। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমরা একটু করোনা পরিস্থিতি নিয়ে আলাপ করতে চাই, একই সঙ্গে হাসপাতালের বাস্তবতা, রোগীদের অবস্থা কী, সেই বিষয় নিয়ে মূলত আমরা আজকে নিউজ রুম সংলাপে কথা বলতে চাই। শুরুতে আসলে যেতে চাই ডাক্তার আব্দুল আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আব্দুল আজিজ? জি, ডাক্তার আব্দুল আজিজ, আমি একটু বলতে চাই যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, করোনা পরিস্থিতির যে অবস্থা, এবং প্রতিদিনই এখনও কিন্তু আপনার 30 থেকে 40-এর মধ্যেই মৃত্যুটা ঘুরপাক খাচ্ছে। এবং যেটি হচ্ছে যে শুরুর দিকে যদি আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে শুরু থেকে এখন পর্যন্ত 20 থেকে 25-এর মধ্যেই কিন্তু যতটা সংক্রমণ শনাক্ত করা গেছে বাংলাদেশে, 20 থেকে 25-এর মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং এখন পর্যন্ত কিন্তু 20-এর নিচে নামেনি সংক্রমণের হারটা। আপনার চোখে কতটা উন্নতি, আসলেই কি করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে বাংলাদেশে মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যদি গত 5 মাসের পরিসংখ্যানটা দেখি, মে মাসে সংক্রমণের সংখ্যা ছিল 45,000-এর মতো এবং 450 মৃত্যু ছিল। জুন মাসে 1,45,000 এবং মৃত্যু 1230। জুলাইয়ে 89,000 সংক্রমণ, মৃত্যু হলো 1201। এই জুলাইয়ের পরে আগস্টের থেকে সংক্রমণটা আরেকটু কমা শুরু করেছে। এর ভিতরে আমরা পিক মনে হচ্ছে আমার কাছে, সংক্রমণ মৃত্যু সবচেয়ে বেশি হলো জুন মাসে। জুন মাসটাই আপাতত মনে হচ্ছে আমাদের পিক এখানকার। এখন আমাদের সুস্থতার হার আগে ছিল 38 to 42, এর ভিতরে অনেকদিন রান করেছে। এখন কিন্তু প্রায় 58-এর কাছে চলে আসে সুস্থতার হার। সংক্রমণের হারও কমেছে। মৃত্যুর সংখ্যা কিন্তু একই আছে, যেমন 50-র উপরে, কিন্তু 45-এর উপরে এখন আর যায় না। এখন আমরা কয়েকদিন যেমন দেখছি যে 40-র উপরেও যাচ্ছে না। তো সেই প্রেক্ষাপটে আবার লোকজনও কনসাস, টেলিমেডিসিন সার্ভিসও অ্যাকসেপ্ট করছে মানুষ। এখন হাসপাতালের সংখ্যাও, শয্যা সংখ্যাও পাকা যাচ্ছে এখন। তো সব মিলেই আমার কাছে মনে হচ্ছে যে এখন পরিস্থিতি উন্নতির দিকে, সংক্রমণটা একটা নিয়ন্ত্রণের পথে এগোচ্ছে। জি ডাক্তার আব্দুল আজিজ, আমি একটু ইন্টারাপ্ট করছি। সেটি হচ্ছে যে মানে একটা বিষয় তো স্পষ্ট যে মানুষ এখন টেস্ট করে না, সচেতনতা হোক যে কারণেই হোক না কেন, মানুষ টেস্ট করতে যায় না। একটা অনীহাও আছে, এর আগের যে অভিজ্ঞতা, সে কারণে ভোগান্তি কিন্তু এখনো একবারে যে কমেছে সেটিও বলা যাবে না। সব মিলিয়ে মানে আমরা কি যে যতটুকু রোগী শনাক্ত হচ্ছে করোনা ভাইরাসের, সেই যতজন টেস্ট করছে তার মধ্যে যে ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে করেই তো 20-এর নিচে আসলে সংক্রমণের হারটা কমেনি। সেই তুলনায় কি আপনি যেটি বলছেন যে পরিস্থিতি উন্নতির দিকে, সেটি কি আসলে শনাক্তের হারটা, সংক্রমণের হার, শনাক্তের হার যেটা বলছেন, শনাক্তের হারটা একই রকম আছে আপনি যেটা বললেন। দেখুন, এই যে দ্বিতীয় তৃতীয়বার যে পরীক্ষাটা করা হতো, মানে ধরেন প্রতিদিন হাসপাতাল থেকে 1 থেকে 1,500 রোগী ছুটি হচ্ছে সুস্থতার, এরা কিন্তু পরীক্ষা করতো। এই অন্যগুলো বাদ দিলাম, এই 1,500 উপসর্গবিহীন অনেকে পরীক্ষা হতো, সেটা বাদ দিলাম। এই 1,500-এ যদি আপনি এই মানে টেস্টের সাথে অ্যাড করেন, তাহলে এটা তো নেগেটিভ হতো, তাহলে কিন্তু সংক্রমণ শনাক্তের হার অনেক কমে আসতো। এই জায়গাটা তো আমরা পরীক্ষা করতেছি না। ধরেন 1,500 যদি এটার সাথে অ্যাড করেন এই সংক্রমণের সংখ্যা, তাহলে কিন্তু শনাক্তের সংখ্যা কমে আসবে। সুতরাং এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের মনে করবো যে আমরা আগের চেয়ে কমই মনে করবো, যদিও শনাক্তের রেট বেশি আছে, বাট আমরা যদি ওই সংখ্যাটা অ্যাড করি তাহলে কিন্তু বাড়তো। না, কিন্তু আরেকটা বিষয় তো স্পষ্ট যে সবাই আসলে টেস্টের আওতায় আসছে না, টেস্ট অনেক কম। এখন আসবো আপনার কাছে আবার। আমরা ডাক্তার শুনেন, এটা আমি বলি, দেখেন এখন তো প্রায় 85-6 সেন্টারের আরটিপিসিআর টেস্ট হচ্ছে বাংলাদেশে। টেস্ট কিন্তু আরো এক্সপেক্ট হচ্ছে, কারণ লোকজন যাচ্ছে না। এটা আমি মনে করি এখন তো আর সেই ভোগান্তি নাই, কেন যাচ্ছে না, গেলে তো পরীক্ষা হবে। তার মানে কি এখন আগের মতো মানুষের ভয়ভীতি নেই, সংক্রমণও ওরকম না, মানুষের একটা সহনীয় পর্যায়ে এসেছে, সেই জন্য হয়তো বা আসবো। ডাক্তার আব্দুল আজিজ, আমরা একটু যেতে চাই ডাক্তার মোশতাক হোসেন আপনার কাছে। ডাক্তার মোশতাক হোসেন, আপনি আসলে কতটা একমত? যেমনটা বলছিলেন ডাক্তার আব্দুল আজিজ যে পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং উন্নতির দিকে, যেমনটা তার কথাই বোঝা গেল, আপনি আসলে কতটা একমত?
আসলে সবই তো আপেক্ষিক বিষয়। পরিস্থিতি উন্নতি এটা আপেক্ষিক বিষয়। আমি একটু আগে দেখছিলাম যে আমাদের যে একটা মানদণ্ড ঠিক করা হয়েছিল এই কোরবানি ঈদের আগে থেকেই, যে বাংলাদেশের এলাকাগুলোকে লাল, হলুদ এবং সবুজ এলাকা চিহ্নিত করতে হলে ঢাকা শহরে প্রতি 1 লক্ষে আপনার 60 জন রোগী থাকতে হবে বা তার বেশি, এবং ঢাকার বাইরে প্রতি 1 লাখে 10 জন রোগী বা তার বেশি থাকতে হবে, তাহলে সেগুলো লাল, অর্থাৎ সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা। আর সেক্ষেত্রে বড় বড় শহরে যেমন ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু সেই মানদণ্ডে এখনো কিন্তু লাল এলাকা। হয়তো সংক্রমণের সংখ্যা ওঠানামা করছে আমি বলবো, কিন্তু ঢাকার পাশে নারায়ণগঞ্জ বা গাজীপুরে সেখানে লাল এলাকা সেখানে নেই, তারা ইয়েলো এলাকা হিসেবে চিহ্নিত করা যায়, যদিও অফিসিয়ালি এগুলো বলা যাবে যখন স্বাস্থ্য অধিদপ্তর এখানে ইনক্লুড, অর্থাৎ স্বাস্থ্যগত বেষ্টনী করার সিদ্ধান্ত নেবেন। ওই মানদণ্ডে যদি বলা যায়, বাংলাদেশে কিন্তু এখনো বেশিরভাগ বড় বড় শহরে আমরা লাল এলাকা দেখছি, কিন্তু পাশাপাশি হলুদ এলাকাও আছে, যেটা কিছুদিন আগেও লাল এলাকায় ছিল প্রায় সবগুলোই। সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি বলেন যে কমে আসছে, কিন্তু আগামীকাল যে আবার বাড়ছে না, কারণ দেখছি আমরা ওঠানামা করছে, কিন্তু একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যেই ওঠানামা করছে, এবং অধিকাংশ জেলাগুলো কিন্তু বিপদ সীমার উপরে যদি বলি, আসলে সারা বাংলাদেশেই বিপদ সীমার উপরে। যদি আমরা বলি কমিউনিটি ট্রান্সমিশন কিন্তু কোথাও কমেনি। কমিউনিটি ট্রান্সমিশন কমে যাবে যদি আমরা এই শনাক্ত হওয়ার হারটা, এখন তো 20-এর বেশি হচ্ছে, কোনো কোনো সময় আজকে 20 বলা হয়েছে, একটু বেশি। যদি সংক্রমণের হারটা 5-এর নিচে চলে যায়, তাহলে আমরা বলবো যে এখন যে কমিউনিটি ট্রান্সমিশন, গণ সংক্রমণ, সেখান থেকে ক্লাস্টার অফ কেসেস, যেটা বলা যায় বাংলা ভাষায় যে কতগুলো গুচ্ছ, কতগুলো এলাকাতে সংক্রমণটা সীমাবদ্ধ হয়েছে, সেটা কি সেই বিবেচনায় কিন্তু আমরা এখন বিপদ সীমার উপরে আছি। হয়তো এই মুহূর্তে দুদিন আগের চেয়ে কিছু কম, কোথাও কিছু বেশি, ঢাকা শহরে বেশি আছে, চট্টগ্রামে বেশি আছে, ফরিদপুরে বেশি আছে, কিন্তু হয়তো আমরা দেখছি যে মানিকগঞ্জে কম আছে। এই এই ধরনের একটা মিশ্র ব্যবস্থা আছে। এই ব্যবস্থার ঝুঁকিটা হলো যে যে কোনো সময় সংক্রমণটা বেড়ে যেতে পারে। আমরা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিংবা রোগীকে শনাক্ত করে তাকে আইসোলেশন করা, যারাই শনাক্ত হচ্ছে ডাক্তার মোস্তাক হোসেন, আপনি যেটি বলছেন যে সংক্রমণ বেড়ে যেতে পারে, সেইটি কি আসলে যারা কর্তা ব্যক্তি আছেন সরকারের, যারা বিষয় নিয়ে কাজ করছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, তাদের যে কর্মতৎপরতা এখন দেখছেন, তাতে কি মনে হচ্ছে যে আসলে এই সংক্রমণ বেড়ে যেতে পারে, সেরকম কোনো মানে যাতে না বাড়ে সেরকম কোনো কর্মতৎপরতা চোখে পড়ছে কিনা? না, কর্মতৎপরতা আছেই। স্বাস্থ্য অধিদপ্তরে যারা আছেন তারা এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু কর্মতৎপরতার বিষয়ে আমি বলবো, আমি কখনোই বলবো না যে এটা খুবই স্যাটিসফ্যাক্টরি পর্যায়ে আছে। কর্মতৎপরতা যা হওয়া দরকার, প্রিন্সিপালটা ঠিক আছে, কিন্তু সব জায়গায় সবকিছু সমাবিষ্ট করা যাচ্ছে না, বা একটা কোনো কোনো জায়গায় সতীর্থের ভাব তো আছে। যেমন আমি উদাহরণ দিই, যেসব জেলার সিভিল সার্জনরা খুবই অ্যাক্টিভ, তারা কিন্তু নিয়ম আছে সংক্রমণ প্রতিরোধে, শুধু করোনা বলেই না, প্রায় সারা বছরই নিপা এলাকাতে নিপা সংক্রমণ প্রতিরোধ করতে হয়, অ্যানথ্রাক্স এলাকা অ্যানথ্রাক্স প্রতিরোধ করতে হয়, শ্বাসতন্ত্র এলাকায় স্বাস্থ্য প্রতিরোধ করতে হয়, সেইটা। এবং করোনা পরিস্থিতির পরে যে নতুন গাইডলাইন দেওয়া হয়েছে সেটারই একটা মানে উন্নত রূপ। সেখানে কিন্তু আপনার সংক্রমণের কাজ ভালোই চলছে, কিন্তু মহানগর এলাকাতে যেখানে সিটি কর্পোরেশন, সেখানে আমি অবশ্যই বলবো, কোনো মরি আমি এটাকে বলবো না যে সন্তোষজনক, বরঞ্চ আমি যদি কঠোর মন্তব্য করি কিছুই করা হচ্ছে না, তাও মনে হয় ভুল হবে না, কারণ এখানে কোনো স্বাস্থ্য কাঠামো নেই, এখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নেই। ঢাকা মহানগরী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আন্ডারে সিটি কর্পোরেশনের তেমন কোনো স্বাস্থ্য বিষয় নেই, এমনকি তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি, প্রধানত জনবলের অভাবে। সেই জনবলগুলো প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা দায়িত্ব বন্টন করতে পারতাম, আমি অনেকবার বলেছি আপনাদের মাধ্যমে, এই সিটি কর্পোরেশন এলাকাগুলোতে ওয়ার্ড ভিত্তিক একজন করে ডাক্তার দায়িত্ব দেওয়া উচিত, যারা জনস্বাস্থ্যের কাজগুলো করতে পারবে, যারা জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সমস্যাগুলো সেই কার্যক্রম তো ডাক্তার মোস্তাক হোসেন এখন নেই। তার মানে আসলে কি বার্তা আসলে মানুষের কাছে যাচ্ছে যে এখন আর খুব বেশি অসুবিধা নেই? না, সেটা অসুবিধা তো অবশ্যই আছে। দেখুন, শহরাঞ্চলে বিশেষ করে বড় বড় মেট্রোপলিটন সিটিতে সিটি কর্পোরেশনে পরিস্থিতি কিন্তু খুবই, আমি বলবো যে নাজুক অবস্থায় আছে। এখন হয়তো খুব জটিল রোগী নেই, একটু আগে কথা বলছিলাম অফলাইন, যে মৃদু লক্ষণযুক্ত রোগী যারা, তারা কিন্তু হাসপাতালে আসছে না। একটা হচ্ছে তারা, হ্যাঁ, আতঙ্ক কমে যাওয়া অবশ্যই উচিত, ঠান্ডা মাথায় স্বাস্থ্য
বিধিমালা খুব সহজ এবং নিয়ন্ত্রণ করা শঙ্কিত হয়ে গেলে মানুষ থানকুনি পাতা বা ইত্যাদি বিষয় চলে যেতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু যারা অবস্থা ক্রিটিক্যাল তারা হাসপাতালে আসবে, সেখানে অবস্থা খুব একটা আমি নিরুদ্বেগ থাকতে পারছি না। সরকারি হাসপাতালে বিশেষ করে আইসিইউতে কিন্তু চাপ আছে। হঠাৎ করে রোগীর সংখ্যা এখন যা আছে যদি বেড়ে যায়, আইসিইউতে সেই রোগী দেওয়াটা অসুবিধা হবে। যদিও ডাক্তার মোশতাক হোসেন, আবার আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই চট্টগ্রামে। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া আছেন আমাদের সঙ্গে। বিদ্যুৎ বড়ুয়া, আপনি শুরু থেকেই করোনা চিকিৎসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনার চোখে এখনকার করোনা পরিস্থিতি একটু জানতে চাই। ডাক্তার আব্দুল আজিজ এবং ডাক্তার মোশতাক হোসেন বলছিলেন, আমি একটু বলতে চাই, গত শুক্রবারের যে টেস্ট করা হয়েছে সারা বাংলাদেশে, তার মধ্যে খুলনায় যতজনকে টেস্ট করা হয়েছে সেখানে 30% রোগী পাওয়া গেছে, সিলেটে ছিল 40%। বাংলাদেশের অবস্থা আপনি নিজেও জানেন যে 20 থেকে এখনও 20-এর নিচে নামেনি যতজনকে টেস্ট করা যাচ্ছে। অভিযোগ হচ্ছে যে বাংলাদেশের টেস্ট হচ্ছে অনেক কম, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট, সেখানে যে দেশগুলোতে সংক্রমণ বাড়ছে বাংলাদেশের নাম তার মধ্যেও আছে। আপনার চোখে এখনকার পরিস্থিতি আসলেই সন্তোষজনক কিনা বাংলাদেশের? আমি একটু বাস্তবিক কথা বলবো। আমরা যখন 21শে এপ্রিলে এই হসপিটালটা শুরু করি, যখন 24 ঘন্টা আমরা সার্ভিস দিতাম, রাত 2টা 3টা 4টা পর্যন্ত রুগী আসতো, তখন মানুষ অল্প কাশি সর্দি হলে ভয়ে আসতো। মে জুন পর্যন্ত এই অবস্থা ছিল। জুলাইয়ের থেকে আমরা এই সংক্রমণ বলবো না, রুগীর সংখ্যা কমতে শুরু করেছে। অগাস্টে বলতে গেলে প্রায় 1 থেকে 2% আমাদের হসপিটালে। এটার একটা আমার কাছে বিশ্লেষণ রয়েছে। আমরা যখন সারা বিশ্বের দিকে খেয়াল করি, এপ্রিল মে জুনের দিকে সারা বিশ্বে করোনায় আতঙ্কিত, হাজার হাজার লোক মারা যাচ্ছে, সংক্রমণের সংখ্যা বেশি। পাশাপাশি যখন আমরা ইলেকট্রনিক মিডিয়াতে দেখতাম যে বিভিন্ন দেশে মানুষ ঘর থেকে বের হচ্ছে না, মাস্ক পরে আছে, অফিস আদালত বন্ধ, স্কুল বন্ধ, ঠিক আমাদের দেশের মানুষও সেভাবে আতঙ্কিত হয়ে এই জিনিসটা ফলো করতো। তারাও কিন্তু ভয় আতঙ্কিত হয়ে এই কাজগুলো করতো না। কিন্তু বর্তমান সময়ে আপনি যখন বিদেশের চিত্রগুলো দেখতে পান, সেখানে বিচ খুলে দেওয়া হয়েছে, মানুষ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে, বিভিন্ন স্টেশনগুলোতে মানুষ যাচ্ছে, মাস্ক পরছে। ঠিক আমাদের দেশের মানুষও মনে করছে যে আসলে করোনা সংক্রমণ হার কমতে শুরু করছে। আর পাশাপাশি আমি ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের যারা কাজ করে তাদেরকে ধন্যবাদ দিতে চাই, যে পরিমাণ সচেতনতা কাজ করেছে এই মানুষের মাঝে, সেটা অভূতপূর্ব। এবং মানুষের মাঝে যে ভয় আতঙ্ক ছিল সেটাও কেটে গেছে। এখন একটু জ্বর সর্দি কাশি 7 দিন ওরা বাসায় ট্রিটমেন্ট নিয়ে বুঝতে পারছে যে করোনা হলে যে ট্রিটমেন্ট নিতে হবে, হসপিটালে যেতে হবে, জিনিসটা না। যারা সিরিয়াস না, বিশেষ করে যাদের কোমরবিডিটি, ডায়াবেটিস, অন্যান্য রোগগুলো নাই, বয়স বেশি, তারা শুধু হসপিটালে যাচ্ছেন। শুধু অ্যাসিম্পটোমেটিক রোগী থাকলেও তারা জানে যে 7 দিন পরে নেগেটিভ হয়ে যাব বা 10 দিন পরে নেগেটিভ, তারাও টেস্ট করতে যাচ্ছে না। আমি বলবো যে হাইডেনলি সোসাইটিতে করোনা রোগীর সংখ্যা থাকলেও তারা নিজেদের সচেতনতা, নিজেদেরকে কোয়ারেন্টাইন করে এই জিনিসগুলো সংক্রমণ নিজেরা প্রতিরোধ করছে, নিজের পরিবারের সাথে, সমাজের সাথে। এটাই বলবো। তার হসপিটাল মুখী কম হয়েছে, আর পাশাপাশি হসপিটালের সেবার পরিমাণ বেড়েছে, যথেষ্ট বুথ হয়েছে টেস্ট করার, সেখানে কিন্তু মানুষ যাচ্ছে না। মানুষ জানে যে কি আমি পজিটিভ হলে অসুবিধা নাই, কোনো লক্ষণ যেহেতু না, 10 দিন পর অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আমি একটু জানতে চাই যে করোনা কালটা বাংলাদেশের দীর্ঘ হচ্ছে কিনা, সেটি কি মনে হয় নাকি মানে যেটি বলা হচ্ছিল যে অগাস্টে কমে যাবে বা জুলাইয়ের দিকে কমে যাবে, অগাস্টে কমে যাবে, শেষ হবে, সেটি করে দেখছেন? মানে করোনার স্থিতিকাল দীর্ঘ হচ্ছে কিনা আপনার চোখে মনে হয় কিনা বাংলাদেশ? না, এটা তো প্রেডিকশন, আমাদের কমে যাবে, কমার জন্য সম্ভাবনা বেশি। আমরা মানসিকভাবে করোনা প্রায় কমে গেছে, মানসিক যে আতঙ্ক সেটা তো কমে গেছে। শারীরিকভাবে তাহলে সেটাকে আমরা নিজেরা ট্যাকেল করে নিয়েছি, আমরা মানিয়ে নিয়েছি জীবন জীবিকার সাথে। সুতরাং আমি বলবো যে কি করোনা অন্যান্য রোগের মতো স্বাভাবিক একটা রোগ হিসেবে মানুষের মধ্যে থাকতে পারে। আবার আসবো ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। আমরা একটু যেতে চাই নুরুল ইসলাম হাসিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নুরুল ইসলাম হাসিব, একটু করোনা পরিস্থিতি আপনার চোখে একটু জানতে চাই যে বাংলাদেশের বাস্তবতা আসলেই কি, এবং সরকারের পক্ষ থেকে এখন আসলে মানে খুব বেশি কার্যক্রম চোখে পড়ছে না, যেমনটা জোনিং বিষয় ছিল এবং সেগুলো কিন্তু করার কথাই ছিল, সেটি একদমই নেই। ঢাকা শহরে 2টি জায়গায় রেড জোন করার পরে সেই কর্মতৎপরতা নেই, এবং চিটাগংয়েও একটা জায়গায় রেড জোন করা হয়েছিল, লকডাউন, সেটির কার্যক্রম ওখানেই স্থগিত হয়ে গেল। কিছুই মানে এরকম তৎপরতা একেবারেই শেষ হয়ে গেল। তার মানে কি মানে ভয়াবহ কোনো অবস্থা হওয়ার সম্ভাবনা নেই, বা স্বস্তির মধ্যে চলে এসেছে কিনা বাংলাদেশের অবস্থা? একটা হচ্ছে যে জোনিং বিষয়টা আমি নিজে খুব যে ওটার খুব সমর্থক বা সেরকম না আর কি। জোনিং ওটা চলে গেছে যেটা গেছে। আমার কথা হচ্ছে যে আজকে কি আসলে মানে টুডে, মানে 2 মাস আগে কি হয়েছে সেটা তো গিয়েছে। তো আজকে যদি আমি দেখি সেক্ষেত্রেও আমি তৎপরতার একটা অভাব দেখি। এই কারণে আপনি দেখবেন গত সপ্তাহে আইডিসিআর, আইসিডিডিআরবি এবং ইউএসএইডি মিলে তারা একটা সার্ভে করেছে। জি।
যেটা আসলে একটা জেনুইন পিকচার আর কি। কারণ জেনুইন পিকচার এই কারণে বলছি, আমরা প্রতিদিন যে রোগীগুলি পাই, এটাকে যদি আপনার রিসার্চের ভাষায় বলে যে বায়াসড স্যাম্পল আর কি, যারা রোগী তারা এসে টেস্ট করে। কিন্তু ওই সার্ভেটা হয়েছিল, তারা হচ্ছে আপনার র্যান্ডম স্যাম্পলিং করেছে, এটাকে বলে ক্রস সেকশনাল স্টাডি বা পয়েন্ট প্রিভ্যালেন্স। একটা নির্দিষ্ট সময়ে তারা সার্ভে করেছে, মানুষকে সার্ভে করে পরীক্ষা করেছে, দেখেছে যে কি অবস্থা, রোগটা আসলে সিচুয়েশন কি। সেখানে ভেরি ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস আছে, কিন্তু সেই ফাইন্ডিংস গুলি আপনার যেভাবে স্বাস্থ্য অধিদপ্তর ডিল করেছে তাতেও বোঝা যায় তাদের মধ্যে কোনো সিরিয়াসনেস নাই। সেটা কিরকম? ফর এক্সাম্পল, ওখানে দেখা গেছে যে 9% আপনার ঢাকা শহরে আপনার রোগী। তো ওই 9%টাকে যখন আপনার ভেতরে কিছু তথ্যপত্র দিয়ে আমি বিশ্লেষণ করতে গিয়েছি, তখন দেখা গেল এখানে 90% বেশি হচ্ছে অ্যাসিমটোমেটিক। হ্যাঁ, তাদের কোনো সিমটম নাই, তারা ওই সব আশপাশে তার ফ্যামিলিতে নাই, কেউ নেই, টেস্ট করে তাদেরকে পাওয়া গিয়েছে। অথচ এই ডেটাটা কিন্তু আপনার স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওইভাবে প্রকাশ করা হয় না, কিন্তু তাদের এটা করা উচিত ছিল। এই কারণ হচ্ছে অ্যাসিমটোমেটিক মানে হচ্ছে আমরা অনেকে হয়তো এই টেস্ট নিয়ে অনেক কথা বলি। আমি আগেও বলেছি, আপনি বাংলাদেশের মতো দেশে আপনি কোনোদিনই প্রচুর পিসিআর টেস্ট করতে পারবেন না, আপনাকে অলওয়েজ রেশনাল হতে হবে, তাই না? এটা আপনার বললেই হবে না যে আমি লক্ষ লক্ষ পিসিআর টেস্ট করবো। সো এখন হচ্ছে আপনার যেহেতু অ্যাসিমটোমেটিক হচ্ছে 90%-এর বেশি, আমার এখানে কয়েকটা কাজ আছে। প্রথম কাজ হচ্ছে আমাকে মাস্ক এনশিওর করা, তাই না? এখন মাস্ক এনশিওর যখন করতে হবে, আপনি চাইলেই মানুষকে মাস্ক পরাতে পারবেন না। আমরা মানুষ কিন্তু মাস্ক পরে অভ্যস্ত না। যেটা আমি আগেও বলি যে আমাদের দেখবেন পৃথিবীতে সাউথ ইস্ট এশিয়াতে মাস্ক পরে যত অভ্যস্ত, ফর এক্সাম্পল চায়না, ভিয়েতনাম, জাপান, হ্যাঁ, এরা কিন্তু তারা তাদের ডেইলি লাইফে মাস্ক পরে, যেটা ইউরোপ আমেরিকাও পড়ে না। ইউরোপ আমেরিকায় কিন্তু মাস্ক নিয়ে আন্দোলন হচ্ছে, খেয়াল করবেন আপনি। সো বাংলাদেশে আপনি হঠাৎ করে বললেই তো মানুষ মাস্ক পরবে না, তাই না? কারণ আমি তো এটাতে অভ্যস্ত না। সো এখন তাহলে কি করতে হবে? কিন্তু আমার তো মানুষকে মাস্ক পরাতে হবে। তো সেই কেন্দ্রিক আপনাকে প্রোগ্রাম হাতে নিতে হবে, তাই না? আপনার প্রোগ্রাম, কারণ হচ্ছে এই বাংলাদেশেই একসময় হাত ধোয়া নিয়েও প্রোগ্রাম হয়েছে। হাত ধোয়া তো আমার কাছে মনে হয় খুব সিম্পল একটা জিনিস, বাট হুইচ ইজ নট সিম্পল, তাই না? যে হাত ধোয়া কিন্তু আসলে কঠিন। এখন তো ধরেন একটা অংশের মানুষ অভ্যস্ত মাস্কে, খুবই সেটা কম সংখ্যক বলার বেশি সংখ্যক বলেন, একটা অংশের মানুষ অভ্যস্ত হচ্ছে, কিন্তু সার্বিকভাবে এখন হয়তো সেটি দেখা যাচ্ছে না। সেই জায়গায় আমি সেটাই বলছি যে হ্যাঁ, সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনার সার্বিকভাবে এটাকে আমাকে ম্যাক্সিমাইজেশন করতে হবে। কারণ আপনি টেস্ট করে যেখানে 90%-এর বেশি অ্যাসিমটোমেটিক, এখানে যদি আপনার ইউকেও টেস্ট করে করতে পারবে না। ইউকে গভর্নমেন্টও যদি বাংলাদেশের জনসংখ্যা চালায়, সেও পিসিআর টেস্ট করবে না, এত টেস্ট। সো আপনাকে স্টাডিজে দেখতে হবে যে আসলে আমার কোনটা করলে কি হয়। তো সেই অনুযায়ী আমি বলছি যে মাস্কের জন্য একটা প্রোগ্রাম, সেটা আপনাকে এনজিও কে ইনভলভ করা, প্রাইভেট সেক্টর ইনভলভ করা, ভলান্টারি গ্রুপকে করা, সেটাকে আপনার করতে হবে। সেকেন্ড, যেটা আমি যে কথাগুলো বলছি যে আমার এখন কি, আমার 2 মাস আগে কি হচ্ছে সেটা আমি ফরগেট। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার স্কুল একটা ইস্যু আসছে, কিন্তু ঘুরে ফিরে স্কুল রিওপেনিং কি হবে, তাই না? আমাদের কিন্তু ইয়াং পপুলেশন কিন্তু এফেক্টেড। এই রিসার্চটা যদি অ্যানালাইসিস করি, সেখানে দেখা যায় 10 বছরের নিচে কিন্তু প্রচুর আক্রান্ত হচ্ছে, যদিও তারা আপনার মাইল্ড, খুব বেশি সিভিয়ারলি এফেক্টেড হচ্ছে না, কিন্তু এরা কিন্তু বাসায় যে তার দাদা নানি বা তাদের যারা সিনিয়র অন্য তাদেরকে কিন্তু আক্রান্ত করতে পারে। তো এখন আপনি কি করবেন? আমি জাস্ট বলছি যে এটা বিশেষজ্ঞরা করবে, বাট আমি রিপোর্টার হিসেবে যে জিনিসগুলো আমি ফিল করি যে আমাদের আসলে যে জিনিসগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না। তারপর তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে আপনার হসপিটাল। আমরা কিন্তু এখনো আমাদের হেলথ কেয়ার 100% সচল করতে পারিনি, এবং এটার জন্য একটা এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর লাগবেই। যে নিউ নর্মাল সিচুয়েশনে আমরা মুখে একটা কথা বলছি যে আমাদের এই জিনিস মেনে নিতে হবে, তাই এই জিনিস মেনে নিলে ডাক্তার কি করবে, নার্স কি করবে, ক্লিনার কি করবে? তাকে তো এটা তাকে তো এখন একটা মানুষ ধরেন কোভিড না, একটা সাধারণ মানুষ রোগী, তার তো হাসপাতালে যেতে হবে, তাই না? আপনার এই হাসপাতালটাকে তো 100% সচল করতে হবে সারা বাংলাদেশে। এটা আপনি কত মাস, আপনি এখন সমস্ত অফিস আদালত চালু হচ্ছে, সবকিছু চালু হচ্ছে, কিন্তু তাহলে আপনার হেলথ কেয়ারের বেলায় আপনি কেন ঝামেলা হবে? সেটা তো ঝামেলা হতে পারবে না, তাই না? তো আপনার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং। জি, আবার আসবেন নুরুল ইসলাম হাসিব। আমরা একটু যেতে চাই আবারও ডাক্তার আব্দুল আজিজ আপনার কাছে। ডাক্তার আব্দুল আজিজ, হাসপাতাল ব্যবস্থার কথা বলছিলেন, আমি একটু বাংলাদেশ প্রতিদিনের আজকে যে সংবাদপত্র সেটির 4টি শিরোনাম বলতে চাই। একটা হচ্ছে ঢাকা মেডিকেলে ভিড় বেড়েছে সাধারণ রোগীর। 2 নম্বর শিরোনাম হচ্ছে মুগদায় টেস্ট থেকে রিপোর্ট শুধুই ভোগান্তি এখনও কমেনি মুগদায়, অভিযোগ যেটি ছিল এর আগেও। আরেকটি শিরোনাম হচ্ছে ডাক্তারের দেখা পাওয়া কঠিন শিশু হাসপাতালে, সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগী ভর্তি বন্ধ। কি বলবেন আসলে? দেখুন, এই এখনকার বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে যে 70% শয্যার সংখ্যা শূন্য। সেই প্রেক্ষাপটে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও সেদিন বলেছেন যে
এখন তারা নন কোভিড হাসপাতালগুলো কিছু নন কোভিড করবে সাধারণ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে যে সমস্ত হাসপাতালে রোগী আছে, একটা হাসপাতালে হয়তো বা না এখনকার প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে সরকার স্বাভাবিক সাধারণ রোগীদের চিকিৎসার জন্য এখন নন কোভিড করার চেষ্টা করছে কিছু কিছু হাসপাতাল। আর সেটা আমরা মনে করি যুক্তিযুক্ত এবং সেটা উদ্যোগ নেওয়া উচিত, তাহলে সাধারণ রোগীরা হাসপাতালে আসবে। আরেকটা ব্যাপার মোস্তাক ভাই যেটা বললো, এটা খুব সত্য কথা, যে আরবান এরিয়া গুলোতে আমাদের প্রাইমারি হেলথ সার্ভিসটা কেয়ারটা খুব দুর্বল। আমাদের দুর্বল নাই, আমাদের গ্রাম রুরাল এরিয়াতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার খুবই শক্তিশালী। আরবান সাইডটাতে আমার মনে হয় সরকারের এখানে একটু নজর দেওয়া উচিত। এখানে অনেক দুর্বলতা আছে, ইতিমধ্যে অনেক মেয়র সাহেবরাও দেখছি তারা নিজেরা নতুন ভাবে চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় সরকারের এই জায়গাটায় নজর দিতে হবে। এটা সিটি কর্পোরেশন করবে নাকি হেলথ মিনিস্ট্রি করবে, এই জায়গাটায় আমার মনে হয় একটা সমন্বয় করে আরবান এরিয়াতে প্রাইমারি হেলথ সার্ভিসটা একটু জোরালো করতে হবে, তাহলে এই সমস্ত অনেক সমাধান আমার মনে হয় হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে টেস্টের ব্যাপারটা মুগ্ধ হাসপাতালে, এইটা কেন হচ্ছে আমি জানি না, কারণ এখন কিন্তু হাসপাতালগুলো টেস্ট সেন্টার গুলোতে লাইন ফাঁকা থাকে, এখন আর লাইনেও দাঁড়াইতে হয় না। এখন অনেক যেমন অনেকগুলা প্রায় সেন্টারে বাড়িতে যেয়ে নিয়ে আসতেছে, অনেক লাইনও লাগে না, বাড়িতে যে নিয়ে আসতেছে। সুতরাং এখন তো টেস্টটা খুব কমফোর্টেবল জনসাধারণের জন্য। এখন টেস্টে হয়রানি আছে এটা বলাটাও কেমন জানি আমার কাছে মনে হয়, এখন আর টেস্টে হয়রানি নাই বললেই চলে। বাড়িতে যে স্যাম্পল নিয়ে আসতেছে, রিপোর্ট বাড়িতে চলে যাচ্ছে মোবাইলের মেসেঞ্জারে। ডাক্তার আব্দুল আজিজ, আসলে যেটা হয় ধরেন ব্যক্তিগতভাবে যখন যে আসলে হয়রানি কিংবা ভোগান্তির মধ্যে পড়ে সেটি কতটা পেইনফুল সে আসলে নিজে বোঝে, এটা অন্য কোনোভাবে বোঝানো সম্ভব না। বিচ্ছিন্নভাবে যে একটা জায়গায় হতে পারে না তা না, কিন্তু সার্বিক প্রেক্ষাপট আমি বলছি যে এখন আসলে টেস্টের ধরেন যে শিশু হাসপাতালে শিশু হাসপাতালে ডাক্তার পাওয়াই কঠিন হচ্ছে। হ্যাঁ, এখন কেউ ধরেন শিশু হাসপাতালে, এখন সব হাসপাতালের প্রতি আস্থাও নেই। একজন শিশু যদি অসুস্থ হয় বাসায়, সে পুরো পরিবারে কিন্তু প্যানিক হয়ে যায়। সে যখন হাসপাতালে গিয়ে ভালো ডাক্তার না পায়, তাকে যদি ব্যাক করতে হয়, সেই অবস্থাটা আপনি নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন। শিশু হাসপাতালে কিন্তু ট্রায়াস আছে, তারা কিন্তু নরমাল রোগীর চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা কিন্তু আছে এবং কোভিডের জন্য আলাদা আছে। সেখানে ফিরে আসার কথা নয় এই মুহূর্তে, আমি যতদূর জানি যে তাদের ট্রায়াস আগে থেকে ট্রায়াস করে নেওয়া আছে এবং কোভিড ইউনিট আলাদা চলছে এবং জেনারেল হসপিটাল যেটা আর কি শিশুদের, এটা কিন্তু চলছে আমার জানা মতো। স্বাভাবিক সময় কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেটা হইতে পারে। জি ডাক্তার আব্দুল আজিজ, আমি একটু জানতে চাই যে কারিগরি যে পরামর্শ কমিটি করোনা প্রতিরোধের জায়গাটায় আপনারা যে পরামর্শ দিয়েছিলেন সরকারকে, সেই জায়গায় এখনকার যে অবস্থা চলছে সেই জায়গায় আপনাদের পরামর্শ কি এভাবেই চলবে নাকি কোন রকম পদক্ষেপ নেওয়ার দরকার আছে? এখন করোনা নিয়ন্ত্রণের জায়গায় নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দরকার আছে নাকি এভাবেই ঠিক আছে? এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে করোনা এমনিতেই চলে যাবে। ধন্যবাদ আপনাকে। আমি জাতীয় পরামর্শ কমিটির সদস্য না, আমি জাতীয় কমিটির সদস্য। কমিটি অনেকগুলো আছে, জি জি জি, জাতীয় পরামর্শ কমিটির সদস্য আমি না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, এটা আমরা বিভিন্ন ভাবে কালকে বিভিন্ন মিডিয়াতে দেখছি, আমি ওই মিটিংটায় ছিলাম মন্ত্রী মহোদয়ের সাথে। মন্ত্রী মহোদয় কিন্তু করোনা চলে যাবে, ভ্যাকসিন দরকার নাই এই কথাটা বলেনি। মন্ত্রী মহোদয় বলেছে যে করোনা যে একটু সংক্রমণ নিয়ন্ত্রণের মতো কমে আসছে, এমনও হতে পারে ভ্যাকসিন আসার কবে আসবে আমরা জানি না, যখন ভ্যাকসিন আমরা নিয়ে আসবো তখন হয়তো ভ্যাকসিনের দরকারই পড়বে না, এই অবস্থায় বলেছে। তবে উনি করোনা এমনিতেই চলে যাবে এই লাইন তো ওনার বক্তব্যে আছে না, উনি এইভাবে কথাটা বলছে যে করোনা চলে যাবে, আমরা হয়তো ভ্যাকসিন তখন আনবো, করোনা হয়তো তখন থাকবে না, এই প্রেক্ষাপটে বলেছে। এবং একই সাথে বলেছে আমরা ভ্যাকসিন আনার জন্য প্রক্রিয়া করছি, আমরা সরকারের উচ্চ পর্যায়ে আমরা এটা নিয়ে কথা বলবো, আমরা কোন দেশ থেকে ভ্যাকসিন আনবো সেটা নিয়ে আমরা আজকে কথা বলার কথা ওই একই মিটিং এ বলেছে। সুতরাং ভ্যাকসিন আমাদের দরকার নাই, আনবো না, ভ্যাকসিন লাগবে না, এইভাবে কিন্তু উনি বলেন। আমি মিটিং এ ছিলাম, ওনার বক্তব্য আমি শুনেছি। ওকে, আমরা একটু যেতে চাই ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আমরা একটু ডাক্তার মুশতাক হোসেন আপনার কাছে যেতে চাই। ডাক্তার মুশতাক হোসেন, মানুষের কাছে আরটিপিসিআর টেস্ট যেটি আপনারা আসলে বলেছিলেন যে যখন যে চাইবে তারা যাতে অন্তত টেস্টটা করতে পারে, যদিও মানুষের মধ্যে আতঙ্ক কমেছে
র্যাপিড কিটের যে টেস্টের বিষয়টি সেটির জায়গাটাই কি আসলেই প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল কিনা, সেটির কোনো আশা দেখা এখন অন্তত যাচ্ছে না, সেটির প্রয়োজনীয়তা কি আর নেই? না না, নিশ্চয়ই কি বলতে, আমি তো আগেই বলেছি যে আমরা সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে আছি, সংক্রমণ ওঠানামা করছে। এটা ঠিক যে কোরবানির পরে আমরা আশঙ্কা করছিলাম হঠাৎ করে অনেক রোগী বেড়ে যেতে পারে, সেটি হয়তো এই মুহূর্তে দেখছি না, কিন্তু ধীরে ধীরে কিন্তু বড় বড় শহরে আমরা বাড়তির দিকে দেখছি এবং জটিল রোগীর সংখ্যা কিন্তু খুব ধীরে হলেও চাপটা অনুভব করছি আমরা। আমাদের কোনোভাবেই সবকিছু কাজ শিথিল হওয়া এটা খুবই বিপজ্জনক হবে। আমরা আত্মসন্তুষ্টিতে ভুগলে সবচেয়ে বড় ভুল করব। বরঞ্চ এখন যে কিছুটা চাপ কম আছে এই সুযোগটা আমরা নিয়ে যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। কারণ ডাক্তার মোস্তাক হোসেন, আপনার কি মনে হচ্ছে না যে আত্মতুষ্টি আছে, মানে যেরকম মানে কোনো পর্যায়ে? তবে যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন, যারা রোগতত্ত্ববিদ, যারা ভাইরাস বিশেষজ্ঞ, তারা কিন্তু এভাবে বলছেন না। হয়তো যারা এই বিষয়ে বিশেষজ্ঞ নন, তারা যেটা সাদা চোখে দেখা যাচ্ছে সংখ্যা দিয়ে তারা হয়তো বুঝছেন, হয়তো বিশ্লেষণ করে যে চিত্রটা আসে তার সবার পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না, এটা ঠিক। তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই কথা বললে জনসাধারণের কাছে ভুল বার্তা যায়, সে বিষয়ে তো কিছু একটা বা আমরা দেখছি ব্যত্যয় হয়েছে। জি, আমাদের র্যাপিড টেস্ট কিটের কথা আসি, এটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে এবং সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় যে অ্যান্টিজেন টেস্ট করে বেডসাইডে রোগীর কাছাকাছি থেকে দ্রুত এটা করা যায় কিনা একটা মানদণ্ড কিন্তু তৈরি করেছেন মহাপরিচালক উৎসব প্রশাসন। সেটা কিন্তু ঠিক করা হয়েছে প্রায় মাসখানেক আগে, যে অ্যান্টিবডি দরকার সেরো সার্ভেলেন্স করবার জন্য। যে নুরুল ইসলাম হাসিব বলেছেন যে একটা জনগোষ্ঠীর মধ্যে কতজন সংক্রমিত হয়ে গেছে অলরেডি, সেটা আরো নির্ভরযোগ্য পরীক্ষা হচ্ছে অ্যান্টিবডি দিয়ে সেরো সার্ভেলেন্স করা। তাহলে আমরা হয়তো যে পিকচারটা এসছে তার চেয়ে তো আরো নিখুঁত পিকচারটা পাবো। সেটা এই যে শিথিল করা, স্বাভাবিক করা, কতটুকু করা যাবে সেটা বোঝা যাবে। অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনিক টেস্ট সেটার মানদণ্ড অনুযায়ী যদি বাংলাদেশে কেউ তৈরি করে সেই কিট, অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বা বিদেশ থেকে যদি কেউ নিয়ে আসে, বিশেষ করে অ্যান্টিবডিটা তো দরকার, কারণ প্লাজমা থেরাপি দেওয়ার সেটা অ্যান্টিবডি টেস্ট করা সম্ভব নয়। তারপরে পরিস্থিতি বোঝার কথা আমি বলেছি। এই বিষয়গুলো যদি সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে একটা অবহিত করা টেকনিক্যাল মানদণ্ড করা আছে, তারপর বিদেশ থেকে আমদানি করা কিংবা যারা বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছে সেগুলো অনুমোদিত হবে। এগুলো কিন্তু মানদণ্ড ঠিক করা আছে বেশ আগে থেকেই। কাজে প্রয়োজনীয়তা কোনো মতেই কমে যায়নি। এটা আমাদের অবশ্যই দরকার। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে আমরা উৎসাহিত করি এগুলো, কিন্তু এগুলো কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক মানদণ্ড এখনো হয়নি। তবে যার যার দেশ তারা যদি মনে করে যে এটা করা দরকার তারা করতে পারে। এবং বাংলাদেশ যদি র্যাপিড টেস্ট করে বলে যে করোনা নিশ্চিত, WHO সেটা গ্রহণ করবে। অন্যান্য দেশের ক্ষেত্রে তাই হয়েছে, যেমন কোরিয়াতে বা অন্যান্য দেশে তারা র্যাপিড টেস্ট করে বলেছে আমাদের টেস্ট পজিটিভ। WHO কিন্তু সেটা তাদের ওয়েবসাইটে সেই সংখ্যাটা যোগ করেছে, যদিও তারা অফিসিয়ালি অনুমোদন করে না র্যাপিড টেস্ট কিট হিসাবে কোনো একটা আদর্শ কিট রয়েছে। জি, ওকে, আসবো আবার ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া আপনার কাছে যেতে চাই। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, এখন যে টেস্ট কম হচ্ছে, মানুষের মধ্যে একরকম আত্মবিশ্বাস গ্রো করেছে এবং একরকম পাত্তা না দেয় অবস্থা। একটা বড় অংশের মানুষ মাস্ক পরছে, আবার একটা অংশের মানুষ মাস্ক পরছেই না। আপনি রাস্তায় যদি বের হন নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে। এটি আমাদের জন্য আসলে কতটা স্বস্তি অস্বস্তির বিষয় কিংবা আশা বা আশঙ্কার বিষয় দেখেন, এবং সেই জায়গায় কোনো পরামর্শ থাকবে কিনা আপনার, যদি আমরা সামনে বিপদ এড়াতে চাই? আচ্ছা, আমরা যেটা বুঝি, যেসব রোগী আমাদের হসপিটালে আসে তাদেরকে যখন বলা হয় যে আপনার কি সমস্যাগুলো বলার পর সাথে সাথে বলে যে আমরা এই ওষুধগুলো খেয়েছি। এখন তারা কোভিড পজিটিভ হলে যে ওষুধগুলো সাধারণত খাওয়া উচিত তারা কিন্তু ওগুলো একটু জ্বর হলে খেয়ে ফেলতেছে। খেয়ে আসার পরে ওরা যখন আর টেস্ট করার উপায় নেই, তারা 7 দিন পর আর সিমটম থাকে না, লক্ষণও থাকে না, সুতরাং তাদের টেস্ট করে অপচয় করার প্রশ্নই ওঠে না। এইসব মানুষরা নিজে থেকে আর টেস্ট করতে যায় না। এটা একটা বিষয়, মানুষের মধ্যে কনফিডেন্স গ্রো করেছে, এটা ঠিক, কিন্তু অতি আত্মবিশ্বাসটা ভালো না। এই জন্য আমরা গত 15ই আগস্টে চট্টগ্রাম ফিল হসপিটালের পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য মাস্ক বিতরণ করেছি। আমরা একটা সিম্বলিক আধা ঘন্টা 200 মাস্ক বিতরণ করেছি রিকশাওয়ালা, সিএনজি সবাইকে। এই বিষয়টা নজর দিতে হবে। আমাদের একটা মনিটরিং সার্ভেলেন্স টিম করে, আমরা তো অনেক কিছু করি, ভলান্টিয়ার কাজ করি, সবগুলোকে যদি আমরা মাস্ক পরাতে পারি এটা কিন্তু ভালো দিক। আর অফিস আদালত, কলকারখানায়, যার গার্মেন্টস শ্রমিকগুলোতে, যেখানে দায়িত্বশীল মানুষরা যদি মাস্কটা নিশ্চিত করতে পারে, পাশাপাশি স্যানিটাইজিং ইউজটা কনফার্ম করতে পারে, তাহলে আমরা করোনা প্রতিরোধ করতে পারবো। আর
এই বিষয়টা কি মানুষকে যদি বুঝাতে সক্ষম হয় যে মানুষ তো কাজ করবে জীবন জীবিকার তাগিদে অবশ্যই, কিন্তু মাস্ক যেমন ফ্রান্স এত সচেতন জাতি, এত সচেতন নাগরিক, এরপরও মাস্ক না পরলে সেখানে জরিমানা নির্ধারণ করা হয়েছে যাতে মানুষকে ম্যান্ডেটরি মাস্কটা পরা, সে তো উন্নত জাতি। কিন্তু তেমনি আমাদের দেশও জরিমানাটা হবে কিনা জানি না, কিন্তু কিছুদিন মাসখানিক এই ক্যাম্পেইনটা খুব জোরালো ভাবে সবাই মিলে সার্বিকভাবে করা উচিত, আর মনে হয় এছাড়া কোনো উপায় নেই। জি, আর ডাক্তার টেস্টের বদিউল্লাহ, কিন্তু ব্যাপারে সেই জায়গায় সরকারের কোনো কর্মতৎপরতা অন্তত গণমাধ্যম কর্মী হিসেবে আমার চোখে পড়ছে না, এবং বিশেষ করে এই কাজটা তো অবশ্যই জনপ্রতিনিধিরা খুব বেশি করে করতে পারেন। আমি বিশেষ করে নিম্নবিত্ত মানুষের মধ্যে মাস্ক বিতরণের কথা বলছি ফ্রিতে, সেটি শুরু থেকে কিন্তু দেখা যায়নি এখন পর্যন্ত, 5 মাস কিন্তু চলে গেল, বরং 10-15 টাকা দিয়ে মাস্ক কিনতে হয়েছে মানুষকে, সাধারণ মানুষকে। সেটি বা কেন করা যায়নি, মানে এই জায়গাটাই একটু যদি আপনার দৃষ্টি দিতে বলি। আমার মনে হয় যে বাংলাদেশে বিশেষ করে আমরা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যেসব মানুষ বিভিন্ন এলাকা ভিত্তিক রয়েছে, যারা সাধারণ মানুষের কাজ করতে হয়, তাদেরকে এই বিষয়টা চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত। সরকার তো নির্দেশ দিতে পারে, সরকার অনেক কিছু করতে পারে, পাশাপাশি নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সরকারের একটা নির্দেশ, আমার নির্দেশ প্রদান করা মনে হয় উচিত, যে করোনা সংক্রমণ প্রতিরোধ। জি, অনেক ধন্যবাদ নুরুল ইসলাম আসিফ। এখন পর্যন্ত সবকিছুই অনেকটা স্বাভাবিক হওয়ার পথে, চেষ্টা চলছে স্বাভাবিক করার। আমি একটু জানতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনো খোলা যায়নি, এবং সেটির মানে মূল কারণ করোনা পরিস্থিতির বর্তমান অবস্থা, মানে বিষয়টি কি এমন যে করোনা পরিস্থিতির উন্নতি হয়নি বলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না, সেটি নিয়ে কোনো কিছু চোখে পড়ে কিনা, সামনে কতদিন লাগতে পারে, বা যদি আজাম্পশন তারপরেও একটু জানতে চাই যে। হ্যাঁ, সেটাই তো আমি ওই যে প্রথমে বললাম যে আমাদের যে অ্যাভেলেবেল যে ডেটাগুলো দেখছি, সেটা অ্যানালাইসিস করলে দেখা যায় যে আপনার 10 বছরের নিচেও আপনার সংক্রমণটা আছে বাচ্চাদের মধ্যে, এবং যেটা হচ্ছে যারা স্কুল থেকে সংক্রমিত হয়ে তাদের বাসায় যারা সিনিয়র সিটিজেন আছে বা তাদের বাবা মা, মানে নানা নানি, দাদা দাদি, এদেরকে আক্রান্ত করতে পারে, মানে ছড়াতে পারে। তো এটা আসলে জিনিসটাকে ভাবতে হবে, ওভারঅল আসলে খুব সিরিয়াসলি ভাবতে হবে যে কি করা যায়, এবং করে আপনার একটা সিদ্ধান্ত দিতে হবে। আপনার এমনও হতে পারে যে 1 বছর আপনার না পড়লো, সে অটোটাকে প্রমোশন হবে, এটা একটা সিস্টেমে করা, তাই না? অত আনসার্টেন একটা বিষয় হচ্ছে যে মানুষ অনেকে মেনে নিয়েছে, এবং এটাই মেনে নিতে হবে যে এবছর আসলে আমাদের সবকিছুই আপনার ক্ষতিগ্রস্ত হবে কিছু না কিছু, এবং সেটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে, তাই না? সেটা শিক্ষা হতে পারে, শিক্ষা বলেন, সামাজিক জীবনযাপন, অর্থনৈতিক সব দিক থেকে। তো নুরুল ইসলাম হাসিব, আমি একটু জানতে চাচ্ছিলাম, সরি ইন্টারাপ্ট করলাম, আমি বলতেছিলাম যে করোনা পরিস্থিতির উন্নতির উপরই আসলে নির্ভর করছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কি খুলবে না, কিন্তু সেই করোনা পরিস্থিতির উন্নতির জন্য কোনো রকম চেষ্টা এখন অন্তত আপনার চোখে পড়ছে কিনা সরকারের পক্ষ থেকে? না, সেই চেষ্টা, সেটাও আমি বলেছি প্রথমে যে না, এটার মধ্যে এখনো সিরিয়াসনেস এর অভাব আছে। তাহলে ওই যে মাস্কের এতক্ষণ যারা বললেন আর কি, আমাদের যারা এখানে যারা বিশেষজ্ঞ আছেন, তারা যে কথাগুলি বললেন যে মাস্কের ইস্যুটা কিন্তু, কারণ আমি যেটা বলছি যে আমাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট এই মুহূর্তে, যেহেতু আমাদের 90% বেশি অ্যাসিম্পটোমেটিক কেস, তো আপনি এটা গণহারে টেস্ট করতে পারবেন না, এটা বাস্তবতা। আমি মুখে বলতে পারি, আপনি সরকারকে একটু বেকায়দায় ফেলার জন্য বলতে পারি, বা সরকারের বলতে পারি, বাট ফিজিবল না আর কি জিনিসটা। আপনি লক্ষ লক্ষ টেস্ট করতে পারবেন না, হুইচ ইজ রিয়ালিটি। সো রিয়ালি এখানে দুইটাই, হ্যাঁ, আপনি এক ধরনের টেস্ট করতে পারেন যেটাকে কেউ কেউ বলে স্মার্ট টেস্টিং। সেটা হচ্ছে কিরকম, যে আপনি নির্দিষ্ট জনগোষ্ঠী টেস্ট করলেন, আপনি শপিং মলে যে দোকান যারা চালাচ্ছে তাদের টেস্ট করে দেখলেন, তারা হচ্ছে কনস্ট্যান্ট কিছু মানুষের এক্সপোজারে আসে, সেখানে কি অবস্থা। আপনি অফিসে আপনার টেস্ট করলেন র্যান্ডম কিছু, সেরকম কিছু সিস্টেমেটিক টেস্টিং হতে পারে, তাই না? নির্দিষ্ট জনগোষ্ঠী, সেটা হতে পারে, হ্যাঁ, সেটা দেখার জন্য যে আসলে এর মধ্যে কি। আপনি টেস্ট করলে অ্যাসিম্পটোমেটিক কিছু কেস হয়তো বেরোয় আসবে, তাদেরকে আপনি আইসোলেট করলেন, কিন্তু আদারওয়াইজ আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টেস্ট করতে পারবেন না। টেস্ট এখন যেটা আসছে এটাই টেস্ট, যে যাদের দরকার হচ্ছে তারা আসছে। এবং ব্যক্তি হিসেবে যদি চিন্তা করেন যে আমার জ্বর যদি আমার ভালো হয়ে যায় বাসা থেকে, আমি টেস্ট করতে যাবো কেন, তাই না? এই টেস্টের তো একটা হ্যাসেল তো আছে, রিপোর্ট দিতেও সময় লাগে। সো এটা একটা বাস্তবতা। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে আপনার এই ইস্যুগুলো দেখতে হবে, যেমন এই যে এখন যেটা আজিজ ভাই বললেন যে কোভিড হাসপাতাল বন্ধ করা, এটা কিন্তু প্রথম থেকেই কিন্তু আমরা বলেছি কোভিড হাসপাতাল বলতে কোনো হাসপাতাল নাই। তো এটা একটা ভুল একটা ইস্যু ছিল, এবং আবার বন্ধ করে আপনি আরেকটা ডিজাস্টার করবেন। আপনাকে করতে হবে 100 ভাগ হাসপাতাল, যে কোনো রোগী দেখার মতো এবিলিটি থাকতে হবে তার, দেন আপনার হেলথ কেয়ার, আপনার মানুষ সার্ভিস পাবে। হাসপাতাল সে ডিসাইড করবে সে কোভিড একটা সেপারেট জোনে নিবে, নন কোভিড সেপারেট জোনে,
কারণ আপনি মুখে বলছেন যে আমার কোভিডের সাথেই বসবাস করতে হবে, তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনার মিরপুরের হাসপাতালে সব নন কোভিড পেশেন্ট যাবে, ওখান তো অ্যাসিমটোমেটিক পেশেন্ট যাবে, তাকে তো সার্জারি করতে হবে, তাকে তো এখানে অনেক বিষয় আছে, তাই না? আমি বলছি যে এই বিষয়গুলি আসলে আমার লেভেলে আলোচনা না, এটা একদম টপ বিশেষজ্ঞ লেভেলে, জেনুইন বিশেষজ্ঞ যারা এগুলো নিয়ে কাজ করে, এবং তাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর করতে হবে। এটা কেউ না একজন কোনো আমলাতান্ত্রিক সিদ্ধান্ত না, রাজনৈতিকরা তারা বাস্তবায়ন করবে, বাট এটা একদম সঠিক বিশেষজ্ঞ থেকে এই বিষয়গুলো আসতে হবে। জি, অনেক ধন্যবাদ নুরুল ইসলাম আসিফ, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় নজর দিয়েছেন। ডাক্তার আব্দুল আজিজ, আপনি মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আর ডাক্তার আব্দুল এই জায়গায় একটু নজর দিতে চাই, নুরুল ইসলাম আসিফ যেটা বলেছিলেন, কেন এখন মানে এখন যে অবস্থা তাতে করে মানে ভয় পাচ্ছে না মানুষ, সব মিলিয়ে এই যে কোভিড হাসপাতাল তুলে দিয়ে মানে সংক্ষেপ করে আনার মানে কারণ কি? সেই জায়গায় নতুন কোনো ঝামেলা তৈরি হবে কিনা? মানুষ তো ধরেন একজন যাত্রাবাড়ি, সে তাকে খুঁজতে হবে কোন জায়গায় তার মানে চিকিৎসা নিতে যেতে হবে যদি এরকম হয়। তাছাড়া যদি সব হাসপাতালে কোভিড রোগের চিকিৎসা হয়, সেটি আসলে সুবিধা হবে কিনা? দেখুন, এই প্রথম যখন ডেডিকেটেড কোভিড হাসপাতাল করা হলো, তখন সাধারণ রোগীরা ভোগান্তি হলো এবং কোভিড রোগীরা দৌড়াদৌড়ি করলো কোথায় যাবে। তারপরে কিন্তু এই ট্রায়ালস করা হলো যে কোভিড নন কোভিড সব হাসপাতালেই চলবে, চিকিৎসা চলবে। এখন কিন্তু সেই পর্যায়ে আছে। প্রথমে কিছু কিছু ডেডিকেটেড হাসপাতাল হয়েছে, যেমন ধরেন কর্মীটোরা হাসপাতাল, কুয়েত মৈত্রী, মুগদা, এগুলো ডেডিকেটেড হাসপাতাল। ঢাকা মেডিকেল কিন্তু দুইটাই আছে, কোভিড নন কোভিড আছে। অন্যান্য জায়গায় কোভিড নন কোভিড ট্রায়ালস কিন্তু আছে, পৃথকীকরণ প্রসিডিউর যেটা আছে। এখন যেহেতু এই যেগুলো ডেডিকেটেড হাসপাতাল, এগুলাতে কিংবা যেগুলো কোভিড ইউনিট করা হয়েছে ট্রায়ালস এর মাধ্যমে, এগুলো অনেকটা ফাঁকা। সেই জায়গাটায় সরকার চিন্তা করতেছে যে এই একই প্রসিডিউর কোভিড নট কোভিড থাকবে, কিন্তু একদম ডেডিকেটেড যেটা এখন ডেডিকেটেড দরকার নাই, সেটা হয়তো সরকার কোভিড নট কোভিড একই সাথে কোভিড আলাদা। ধরেন আমি এই যে সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগী ভর্তি বন্ধ, মানে একজন ধরেন হাসপাতাল, একটা বিশাল হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল সরকারের একটা বড় আস্থার জায়গা, সেই জায়গায় কোভিড রোগী গেলে চিকিৎসা পাবে না, এটা মানে কতটা যৌক্তিক? এটাই তো বললাম যে এভাবে থাকা উচিত না। মানে আসিফ সাহেব যেটা বললো, সব হাসপাতালেই কোভিড নট কোভিড থাকবে, ট্রায়াল সিস্টেম যেহেতু আছে সেটি থাকা উচিত আপনি বলছেন। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে ডাক্তার মুস্তাক হোসেন এই জায়গাটা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। হাসপাতালে একটা বিষয় সত্য যে যেসব রোগীরা অন্যান্য রোগে ভুগছেন, তারা যে হাসপাতালে কোভিড রোগের চিকিৎসা, সেখানে যেতে অনেকেই একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন না। মন্ত্রী মহোদয় সম্ভবত নিশ্চয় তিনি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, তবে কনসালটেশনটা আরো ব্যাপক করা উচিত, যে রোগীরা একেবারেই কোভিড রোগী যাচ্ছে না এমন কোন হাসপাতালে যারা একটা হার্টের সমস্যা আছে বা অন্য যেটা কোভিডের সংক্রান্ত না তিনি যাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যেটা একটা আজিজে বললেন এবং হাসিফ সাহেব যে বলছে, যে একজন রোগী হয়তো তার কোভিড নেই, তিনি যখন একটা গুরুতর স্বাস্থ্য সমস্যা নিয়ে একটা নন কোভিড হাসপাতালে যাচ্ছেন, সেখানে কিন্তু তাকে কোভিড টিকাকরণের ব্যবস্থা বাদ দিতে পারবেন না। যে বিশেষ করে সার্জারি যখন করতে হবে, তাকে তার শরীরকে পরিবর্তন করার কোন একটা চিকিৎসা দিবেন, তার নাকের মধ্যে একটা নল ঢুকাবেন বা তাকে গলার ভিতরে একটা নল ঢুকে পরীক্ষা করবেন, সেক্ষেত্রে কিন্তু তাকে চিকিৎসকরা অবশ্যই কোভিড পরীক্ষা করে সেটা করবেন। কারণ সেই রোগীর কাছ থেকে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সংক্রমিত হতে পারেন, অন্য রোগীরা সংক্রমিত হতে পারে। কারণ যে যন্ত্র ব্যবহার করবে, সেই যন্ত্র যদি বিশেষ ব্যবস্থায় স্টেরিলাইজ না করা হয়, কাজেই এক্ষেত্রে কিন্তু যদিও আমি বলবো যে সেখানে কোভিড রোগী ভর্তি করা হবে না, আসলে দেখা যাবে সেখানে কিন্তু কোভিড রোগী শনাক্ত হয়ে যাবে। যারা অন্য রোগ নিয়ে যাচ্ছেন তারা হয়তো কোভিড দ্বারা আক্রান্ত হবেন। এই ক্ষেত্রে আমার মনে হয় আরো ব্যাপকভাবে কনসালটেশন করা উচিত, যে আনুষ্ঠানিকভাবে যদি আমি কোভিড ভর্তি করা হবে না বলি, তারপরে যদি যেই লোকটা গেল তার একটা ইএনটির সমস্যা নিয়ে বা দাঁতের সমস্যা নিয়ে, তখন তার দাঁতের স্ক্যানিং করার আগে যদি কোভিড পাওয়া যায়, তাহলে তার কি করতে, তাকে তো আপনি হাসপাতাল থেকে বের করে দিতে পারবেন না, তুমি কোভিড হাসপাতালে যাও, এটা আরেকটা হ্যাসেল হবে। এটা ঠিকই বলেছেন, দুটো সমস্যাই আছে। আমার মনে হয় আরো ব্যাপকভাবে আলোচনা করে যেন রোগীর কোনো সমস্যা না হয়। আমাদের সময় একেবারে শেষ। ডাক্তার আব্দুল আজিজ, ডাক্তার মুস্তাক হোসেন, নুরুল ইসলাম আসিফ এবং ডাক্তার বিদ্যুৎ বড়, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ রুম সংলাপ। দেখাবেন নিশ্চয়ই আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।